কোনো কিছুতে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করা লাগে, আর পরিশ্রম করে যে জিনিসটা আপনি লাইফে পাবেন সেটা আলাদা একটা আনন্দ। আর পরিশ্রম না করে যদি কোনো কিছু পান তাহলে সেটার প্রতি তেমন একটা আনন্দ বা ভালো লাগা কাজ করে না। আপনার চেয়েও আপনার পাশের মানুষকে বেশি প্রায়োরিটি দিবেন না, এতে করে সে আপনাকে মূল্যহীন মনে করবে। আর যে আপনার মূল্য বুঝে না তার থেকে দূরে থাকাই অনেক বেশি ভালো। অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু ভাইয়া আন্টি সোনামণিদের কাছে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে গলার অবস্থা একেবারে বাজে। তারপরে প্লিজ ইগনোর করবেন, আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আজকের ভিডিওটি আমি ব্যালকনি থেকে শুরু করেছি নাস্তার পরে। তো এখন প্রায় 8টা বাজে। আমি নাস্তার ভিডিও ক্লিপটুকু আজকে শেয়ার করতে পারলাম না। তো ব্যালকনির এই সবুজ গাছগুলো দেখলে মনটা অনেক বেশি ফুরফুরে হয়ে যায়। আমি কিন্তু প্রতিদিনে আমার ব্যালকনিতে এসে গাছগুলোকে চেক করি কতটুকু হয়েছে। তো যখন দেখি গ্রো হয়েছে তখন অনেক বেশি ভালো লাগে। তো ব্যালকনির নিচের গাছগুলো তো আমার বেশিরভাগই ইনডোর প্লান্ট, এগুলো রাতের বেলা আমি ব্যালকনিতে রাখি। যখন আবদ্ধ ঘরের ভিতরে থাকে গরমে গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, গাছগুলো নিজেও একটু দেখলাম আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো গাছগুলো দেখলে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তারপর চলে আসলাম বেডরুম গোছানোর জন্য। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকটাই বেডরুম পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ফাইনালি খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। তো ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি সবসময় যে নিয়মগুলো ফলো করি, নাস্তার পরে কিছু এঁটো থালাবাটি থাকে সেগুলো ধুইয়ে তারপর হচ্ছে অল ফার্নিচার পরিষ্কার করে তারপর 2টা বেডরুম, যেহেতু আমার বাসায় 2টা বেডরুম গুছিয়ে নেই। তারপর যদি কিছু জামা কাপড় থাকে সেগুলো আমি ভাঁজ করে নেই, বা কিছু জামা কাপড় যদি অপরিষ্কার থাকে সেগুলো আমি ভিজিয়ে রাখি। এতে করে গোসলের সময় আমি ধুয়ে ছাদে শুকাতে দিই। যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই, আমি স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি। তো এখন হচ্ছে নিজের বেডরুমটা গুছিয়ে নেব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ছেলের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। তো রান্নার আগে যদি সব কিছু গুছিয়ে পরিপাটি করে রান্না করা যায় তাহলে কিন্তু 1 ঘন্টার ভিতরে কিন্তু রান্নাও হয়ে যায়। তো যাই হোক, বেডরুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন ড্রেসিং টেবিল পরিষ্কার করব। তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে পারে আমার এই ভিডিওটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে কিন্তু নিঃশ্বাস মুখে বেজে যাচ্ছে, মানে কথাও বেজে যাচ্ছে, নিঃশ্বাসও বেজে যাচ্ছে। একটু কোল্ড অ্যালার্জি যখন আমার বেশি হয় তখন কিন্তু ভয়েসটা একেবারে বাজে শোনা যায়। তো যাই হোক, কোনো সমস্যা নেই, রোগ থাকবে, মানুষ থাকবে, যতদিন রোগ ততদিনে থাকবে। তারপর ড্রেসিং টেবিল প্রায় মানে নিচের অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে উপরের অংশটা পরিষ্কার করে নেব। আর যেখানে আমি ইনডোর প্লান্টগুলো রাখি সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো বাসার ভিতরে কিন্তু রিয়েল প্লান্ট রাখলে বাসাটা অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসার পুরো জায়গায় কিন্তু সবসময় আমি ইনডোর প্লান্ট রাখার চেষ্টা করি, মানে রিয়েল প্লান্ট। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেয়েও রিয়েল প্লান্ট রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে ঘরের লুক। তো যাই হোক, ড্রেসিং টেবিলের ভিতরের এই অংশটা একেবারে দেখেন কি পরিমাণ বালি হয়েছে। তা আমি একটা শুকনো একরার সাহায্যে বালি পরিষ্কার করে তারপর বাস্কেটের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করে রেখে দেব। তা আমি আমার ড্রেসিং টেবিলটাকে সবসময় খুব সিম্পলভাবে রাখি, কারণ আমি তেমন একটা সাজুগুজু করি না, যতটুকু আছে অতটুকুই আমার প্রয়োজনীয় জিনিস। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, তো প্রতিদিনে যে কথাটা বলি, যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে
তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো এর ভিতরে কিন্তু আমি গোসল করে নিয়েছি, তারপর ঘর ঝাড়ু মানে পুরো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার কিন্তু বাসার সব কাজে হয়ে গেছে, আবার রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এর ভিতরে অফ ক্যামেরা আমি ভাত আর ডালও রান্না করে নিয়েছি। তো আমি যেদিন চিকেন রান্না করি সেদিন ভাত আর ডাল কিন্তু অফ ক্যামেরায় রান্না করে নেই আর পাশাপাশি বাসার কাজগুলো করে নেই। এতে করে কিন্তু সম্পূর্ণ বাসার কাজে কমপ্লিট হয়ে যায়। দেখা গেছে যদি পুরো ভিডিওতে দেখানোর জন্য আমি ভাত আর ডাল রেখে দিতাম তাহলে কিন্তু আমার মানে বাসার কোনো কাজে হতো না। তো বাসার কাজের পাশাপাশি কিন্তু আমি অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ রসুনের সাথে মানে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে ব্লেন্ডারে রসুন, আদা, জিরা, তারপর 2টা এলাচ আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি তো সবসময় হাজো মশলা দিয়ে মুরগির মাংস রান্না করি। তো ফ্রোজেন করা কয়েকটা টমেটো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে কষিয়ে হলুদ দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে সোনালি মুরগি। তো রাতে আবার 2টা মুরগি নিয়ে এসেছে, তো সেগুলো কেটে আমি রাতেই কিন্তু ধুইয়ে রেখে দিয়েছি। তো মাঝে মধ্যে কিন্তু রাতেও আমি অনেক কাজ করে থাকি, এতে করে আমার সকালে বাড়তি ঝামেলা হয় না, তাড়াতাড়ি উঠে কিন্তু নাস্তা তৈরি করে দেওয়া যায়। তো এই ফ্রাই প্যানে আমি তেমন একটা রান্না করি না, আমি সব সময় কিন্তু দস্তার কড়াইতে রান্না করি। দেখা গেছে এই ফ্রাই প্যানে রান্না করতে গেলে এত বেশি নড়াচড়া করে, এক হাতে ধরে রাখা লাগে, তো আমার কাছে অনেক বেশি ডিসগাস্টিং লাগে। তার জন্য আমি সব সময় কিন্তু কড়াইতে রান্না করি, নাড়াচাড়া করলেও তেমন একটা মানে নড়ে না। তো কি আর করা, এত সুন্দর সুন্দর পাতিল হাজবেন্ড কিনে দিয়েছে, তার জন্য রান্না না করে তো আর পারি না। তো আমার এই কোয়ালিটির প্রায় 3 থেকে 4টা পাতিলে আছে বড়। আজকের মুরগিটা কিন্তু অনেক বড় তো আমি যেহেতু মুরগি নরম, সোনালী মুরগি দেখবেন তেমন একটা শক্ত থাকে না। তো এর ভিতরে আমি একটা আলু আর কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। তো মুরগি কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু গরুর মাংস দিয়েও কাঁঠালের বিচি রান্না করি। তো পরিমাণ মতো ফুটন্ত গরম পানি একসাথে দিয়ে দিলাম মাংসটা কষিয়ে, আমি আর দেব না। এই গরম মানে এই পানি মানে এই ঝোলে আমার হয়ে যাবে মাংসটা রান্না করা পর্যন্ত। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপর বিদ্যুৎ ছিল না। তো বিদ্যুৎ না থাকলে তেমন একটা ভিডিও ক্লিপ নিতে ভালো লাগে না, ফর্সা আসে না। টপ ক্যামেরায় আমি মাংসটা রান্না করে নিয়েছি। তো দেখেন মাংসটার কালার অনেক বেশি সুন্দর এসেছে। তো আমি অল্প পরিমাণে ঝোল রেখেছি যেহেতু ডাল রান্না করেছি। তো এখন একটা বাটিতে আমি মাংসটা সার্ভ করে নেব। তা আমার বাসার মানে বলতে গেলে কুকারিজের 90% জিনিসই কিন্তু হোয়াইট কালার। আমি হোয়াইট লাভার, সবসময় আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই, যে কোনো জিনিস কিনতে গেলে আমার হোয়াইট কালারে অনেক বেশি পছন্দ। তো এই মুরগির মাংসটা কিন্তু কাঁঠালের বিচি দিয়ে অনেক বেশি মজা হয়েছে, যেহেতু খাবারটা আগে খেয়েছি আর ভয়েসটা পরে দিয়েছি। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কাজ করেছি, আপনারা চাইলে কিন্তু এভাবে কাজ করলে আর কষ্ট হবে না, দ্রুত সব কাজ কমপ্লিট করে রান্নাও করতে পারবেন। আর ঘরবাড়ি একবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মানে এভাবে কাজ করি বিদায় স্টেপ বাই স্টেপ আমার বাসা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে। তারপর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যখন ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি খাবারটা খেয়ে নিয়েছি। বিদ্যুৎ ছিল না, তার জন্য আর ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না। এখন বিদ্যুৎ কিন্তু 10 মিনিট পর পরে যায়। তারপর বিকেলবেলা এখন ছেলে বাসায়, তো আমার হাজব্যান্ডও কিন্তু বাসায়। তো ওরা কিন্তু পাকা আমের মানে শরবত খেতে চেয়েছিল। তা আমি যেভাবে পাকা আম দিয়ে শরবত তৈরি করি দেখতে থাকেন সবাই। তো আমি এখানে হাফ কেজি দুধ একেবারে ঘন করে জাল দিয়ে নিয়েছি, এটা হচ্ছে গরুর দুধ। আর হচ্ছে আমগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিলাম। আমার ব্লেন্ডারের মানে জুস জারটা অনেক বড়, তার জন্য এখানে 5 থেকে 6 কাপ জুস হবে। তারপর আমার পরিমাণ মতো আমি লবণ আর চিনি দিয়ে দিলাম। তো লবণ একটু পরিমাণে দিয়েছি, এতে করে জুসের টেস্টটা দারুণ আসে। তো এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো 2বার ব্লেন্ড করলে কিন্তু একেবারে মিহি হয়ে যায়।
তো এই গরমে কিন্তু পাকা আমের শরবত খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তা আমার কিন্তু বরফ ফ্রোজেন করা ছিল না, তার জন্য আমি এটাকে ব্লেন্ডার করে 20 মিনিট ডিপে রেখে দেব জার সহকারে। এতে করে অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে। 20 মিনিট ফ্রিজে রাখলেই কিন্তু ডিপে শরবতটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, তো একেবারে ঘন হয়েছে। তো পাকা আমের শরবতটা একটু ঘন খাইলে অনেক বেশি মজা লাগে। তারপর হচ্ছে আমি কাঁঠাল ভেঙে নিয়েছি, কাঁঠাল নিয়ে এসেছে, আর হচ্ছে আমের মোরব্বা। তো আমি 5 পিস আমের মোরব্বা নিয়েছি 4 জনের জন্য। এখন হচ্ছে জুসটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো সবাই মিলে আজকে আমের মোরব্বা আর হচ্ছে কাঁঠাল আর হচ্ছে শরবত দিয়ে বিকেলের নাস্তাটা করে নেব। তো অনেক বেশি মজা হয়েছে। তো আমার হাজবেন্ড কিন্তু অফ ক্যামেরায় জুস খেয়ে নিয়েছে, ও কিন্তু 2 গ্লাসে খেয়েছে। তো এখন হচ্ছে আমার 2 বাচ্চা আর আমি খেয়ে নিব। তো জুসটা অনেক বেশি মজা হয়েছে, আমার ছেলে এবং মেয়ে খুব বেশি প্রশংসা করেছে। তো ছেলে তো ক্যামেরার সামনে আসবে না, ও বরাবরে লাজুক টাইপের। তো মেয়ে ওই যে টেবিলের উপরে কর্নারে উঠে বসেছে, আর হচ্ছে এগুলো আজা কাঁঠাল, খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু এই শক্ত কাঁঠালটা অনেক বেশি পছন্দ করি। আর আমের মোরব্বা আমার মা তৈরি করে পাঠিয়েছে। তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, কালারটা অনেক বেশি সুন্দর এসেছে।